সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ভোটাধিকার এবং গণতন্ত্র রক্ষায় ব্যবস্থাটি স্থায়ী করার পরামর্শ বিশ্লেষকদের। গুম খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা, গণহত্যার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ। 80,000 কোটি টাকা পাচার, হাসিনা রেহানার বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। ব্যক্তির স্বার্থে দলকে ব্যবহার করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তারেক রহমানের। নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে বলেছেন নেতারা। আগামী সংসদ নির্বাচন হবে ব্যালটে, জানিয়েছেন সিইসি। নির্বাচন নিয়ে স্পষ্ট রোডম্যাপ দিয়েছেন প্রধান উপদেষ্টা, বলেছেন প্রেস সচিব। দিন তারিখ ঠিক করবে ইসি। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে মঙ্গলবার রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল হয়েছে। পুনর্বহাল করা হয়েছে গণভোট ব্যবস্থা, অসাংবিধানিক পন্থায় ক্ষমতা গ্রহণ এবং সংবিধানের মৌলিক বিষয়াবলী সংশোধন, অযোগ্য সংক্রান্ত সংবিধানের 7 ক এবং খ অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। নিম্ন আদালতকে সুপ্রিম কোর্টের মতো ক্ষমতা দেওয়া সংক্রান্ত 44-এর 2 অনুচ্ছেদ বাতিল ঘোষণা করা হয়েছে রায়ে। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। কনস্টিটিউশন 15 অ্যামেন্ডমেন্ট বিল 2011 সংসদে পাস হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ আরও বেশ কিছু বিষয়ে 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে এবছরের 18 আগস্ট সংবিধানের পঞ্চম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন সুশাসনের জন্য নাগরিক, সুজন সম্পাদক বদিল আলম মজুমদার সহ 5 ব্যক্তি। আদালত রুল জারি করলে তাতে পক্ষভুক্ত হয় বিএনপি, জামাত সহ কয়েকটি দল। পঞ্চদশ সংশোধনী আইনের বেশ কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে অক্টোবরে আরেকটি রিট করেন নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন। দুটি রুলের উপর শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করে। কোর্ট বলেছেন যে এটা আমি অ্যাজ এ হোল আল্ট্রাভাইরাস বলছি না। সেকেন্ড, উনি বললেন আর্টিকেল 7 এবং এ এবং 7B এই দুইটা আল্ট্রাভাইরাস, কারণ এটা ধরে নিতে হবে দিস ইজ নন এস্ট, অর্থাৎ এটা আইনে ছিলই না। কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন। এরপরে ওনারা বলেছেন সংবিধানের একটা জায়গা ওনারা দিয়েছিলেন 44(2)তে সরকার ইচ্ছা করলে যে কোনো জায়গায় হাইকোর্ট বসায় দিতে পারবেন, এটা অবৈধ। হার্ড ওনারা বলেছেন রেফারেন্ডামে জনগণের যে পাওয়ার, সেই পাওয়ারটা যেভাবে সংকুচিত করেছিলেন সেই সংকুচিত করাটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছেন। এর রায়কে ঐতিহাসিক এবং এর ফলে দলীয় সরকারের অধীন একতরফা নির্বাচনের পথ বন্ধ হবে বলে আশা রিটকারী ও তার আইনজীবীর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি বলবো যে দূর হলো, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে 54টি বিধিবিধান সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন করা হয়। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্ধন, পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। আরেকটি সংরক্ষণ করেছেন যেটি হলো পরিবেশগত বায়োডাইভার্সিটির প্রিন্সিপাল। আরেকটি সংরক্ষণ করেছেন যেটি হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীকে প্রোটেকশন দেওয়ার জন্য রাষ্ট্রের যে পলিসি। গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। সবচাইতে ইম্পর্টেন্ট কথা বলছেন, গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। বিএনপির আইনজীবীরা মনে করেন এই রায় জনগণের ভোটাধিকারের জন্য তাৎপর্যপূর্ণ, যার জন্য তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন সংগ্রাম করে আসছিলেন। 15th অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল আওয়ামী লীগকে চিরস্থায়ী বন্দোবস্ত এবং শেখ হাসিনাকে চিরস্থায়ীভাবে প্রধানমন্ত্রী করার জন্য, যে কারণে মহামান্য আদালত বলেছেন অবজারভেশনে যে 15th অ্যামেন্ডমেন্টে উইল অব দ্য পিপুল রিফ্লেক্টেড হয়নি। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন একটা সংসদ তার পরবর্তী সংসদকে এই মর্মে বাধ্য করতে পারেন না তারা কোনটা করবেন কি করবেন না। কারণ কনস্টিটিউশন, সংবিধান হচ্ছে একটি লিভিং ডকুমেন্ট। সময় এবং স্থানের পরিবর্তনের ক্ষেত্রে সংবিধানের সংশোধনের প্রয়োজন হতে পারে। জনগণের ইচ্ছার প্রতিফলন ছাড়া কোনো সংবিধানই সংশোধন করা সম্ভব নয়। কাজেই এইটা প্রমাণ হয়ে গেছে যে ভবিষ্যতেও কেউ যাতে করে এইভাবে সংবিধানকে
জনগণের ইচ্ছার বাইরে গিয়ে সংশোধন না করে, সেটা একটা মেসেজ। অ্যাটর্নি জেনারেল অবশ্য মনে করেন ত্রয়োদশ সংশোধনীর রিভিউ নিষ্পত্তি ছাড়াও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো সম্ভব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ, দ্যাট মিনস ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ। এটা হলো একটা ইন্টারপ্রিটেশন। দ্বিতীয় ইন্টারপ্রিটেশন হলো, আপনি যদি 13 অ্যামেন্ডমেন্টের জাজমেন্টের কথা চিন্তা করেন, ওখানে 7 জন আনঅ্যানিমাসলি বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে অন্তত 2টি নির্বাচন হতে হবে। এই যে পরবর্তী 2টি নির্বাচন তত্ত্বাবধায়কের আগে আন্ডারে হবে, সেইটার আগেই আপনার যখন 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে চলে আসলো, তখন ওইটা ধরে নেওয়া হবে যে ওইটা দ্যাট ইজ ইন অ্যাবিয়েন্স। ওই জাজমেন্টের রেশিওটা এখনও অপারেটিভ আছে, কার্যকর আছে। অ্যাটলিস্ট আগামী 2টি নির্বাচন তো উইদাউট এনি অ্যাপেলেটিভ ইন্টারভেনশনও লাগে না। 2025-এর জানুয়ারির তৃতীয় সপ্তাহে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়া রায়ের রিভিউর শুনানি হবার কথা রয়েছে। আদালতের রায়ের পর 2011 সালের 30 মে সংসদের বিশেষ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের। সেই বৈঠক শেষে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলে কোনো রাজনৈতিক সংকট দেখা দেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তৎকালীন সংসদ সদস্য এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বলেছিলেন, যে কোনো সংকটই সমাধানের পথ খুঁজে দিবে। একদলীয় সরকারের অধীন 2014, 2018 এবং 2024-এর নির্বাচনের পর দেশে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে, ক্ষমতা ত্যাগ করে দেশ ছেড়ে সেই সংকটের সমাধান হবে এমনটা নিশ্চয়ই সেদিন কোনো রাজনীতিবিদই কল্পনা করেননি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সংবিধানের ৫ম সংশোধনী বাতিলকে স্বাগত জানিয়ে ভোটাধিকার এবং গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে স্থায়ী করার পরামর্শ দিয়েছেন রাজনীতি বিশ্লেষকরা। জাতীয় নির্বাচনের সময়সীমা স্পষ্ট করার বিষয়টিকেও স্বাগত জানিয়েছেন তারা। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিতের তাগিদও দিয়েছেন তারা। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 তারিখে শপথ নেয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে আলোচনা ছিল সরকারের মেয়াদ আর নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে। সোমবার বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান জাতীয় ঐকমত্য কমিশন গঠনের কথা। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। সরকার প্রধানের জাতীয় নির্বাচনের সময় স্পষ্ট করার বিষয়টিকে স্বাগত জানিয়ে রাজনীতি বিশ্লেষকরা আশা করছেন এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব কমে আসবে। ঐকমত্য কমিশন নিয়ে নিজেদের পরামর্শও দেন তারা। আগামী ডিসেম্বর অথবা পরের জানুয়ারি মাসের মধ্যে বা প্রথম দিকে এই নির্বাচনটি হবে। এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি, কেননা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা দ্বিধা দ্বন্দ্ব সরকারের এই নির্বাচন নিয়ে বা এটাকে প্রলম্বিত করার মেয়াদকাল নিয়ে একটা সংশয় যেটা তৈরি হচ্ছিল এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে যে ধরনের কথা উঠে আসছিল, তাতে আপাত দৃষ্টিতে মানুষের মনের মধ্যে হচ্ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব তৈরি হচ্ছে। আমার মনে হয় গতকাল প্রধান উপদেষ্টার এই বক্তব্যের মধ্য দিয়ে এটা দূর হবে। রাষ্ট্র পরিচালনায় যে পলিটিক্যাল উইজডম দরকার, যে রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক কৌশল দরকার, সেটা তো উনি কিংবা ওনাদের নাই। সেটা তো ইতিমধ্যে বিএনপির তরফ থেকে বলা হয়েছে, নাগরিক ঐক্যের তরফ থেকে বলা হয়েছে, প্রফেসর আনু মোহাম্মদ তারা বলেছেন, সবাই আন্দোলনের সাথে যারা ছিলেন সবাই বলেছেন। তো এই জিনিসটা ওনারা কেন এটাকে অ্যাকোমোডেট করছেন না কেন? এটাকে নিয়ে ওনারা কেন যে ঘাটতিগুলো আছে সেটা পূরণ করে সামনে এগোচ্ছেন না কেন? সংবিধানের ৫ম সংশোধন বাতিলকে স্বাগত জানিয়ে গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে স্থায়ী করার উপর জোর দেন বিশিষ্টজনরা। নির্বাচনী বাস্তবতায় তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা সেটা স্থায়ীভাবে রেখে দিতে হবে, কারণ এখানে কিন্তু রাজনীতিবিদরা এবং আমাদের রাষ্ট্র পরিচালনা যারা করেছেন সেটা একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করতে তারা ব্যর্থ হয়েছেন। দলীয় সরকার এটা চরমভাবে ব্যর্থ হয়েছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের এই ব্যবস্থা ছাড়া বাংলাদেশের গণতন্ত্র এবং রাষ্ট্রীয় যে ব্যবস্থা সেটা কিন্তু টিকবে না। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি প্ল্যাটফর্ম করার পরামর্শও দেন বিশেষজ্ঞরা। সরকারের যে ব্যবস্থা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। গোপন কারাগারে গুম, নির্যাতন, খুনের নিউক্লিয়াস শেখ হাসিনা। এসব কার্যক্রমে তার সম্পৃক্ততা সরাসরি পাওয়া গেছে বলেছেন
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 2 মাস সময় বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই আগস্ট গণহত্যায় আনিসুল হক সহ 16 জনের বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। রিপোর্ট করছেন SM ফয়েজ। জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি আওয়ামী লীগের সাবেক 12 মন্ত্রীকে দ্বিতীয় দফা হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ সময় অনেককে বিমর্ষ দেখা গেলেও হাস্যোজ্জ্বল ছিলেন রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। বিমর্ষ ছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। ভালো আছেন আপনি? ভালো আছেন আপনি? ভাই বোবা হয়ে আছি, বোবা হয়ে আছে। আপনারা মুক্ত আছেন তো? মঙ্গলবার বেলা 11টার দিকে গাজীপুর, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ কারাগার থেকে হাজির করা হয় পতিত আওয়ামী লীগের সাবেক 12 মন্ত্রী, 2 উপদেষ্টা, 1 সচিব ও 1 বিচারপতি সহ 16 জনকে। আদালতে কার্যক্রমের শুরুতে শেখ হাসিনার বিষয়ে তদন্ত শেষ হয়নি জানিয়ে 2 মাসের সময় চায় প্রসিকিউশন টিম। তুলে ধরা হয় গুম কমিশনের রিপোর্ট। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার আমলে হওয়া সব গুম হত্যার মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা। অপরাধের যে নিউক্লিয়াস শেখ হাসিনার মামলায় আদালতের কাছে উপস্থাপন করেছি যে আমরা তদন্ত রিপোর্ট অনেক দূর অগ্রসর হয়েছি, কিন্তু পাশাপাশি জুলাই আগস্টের সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা 16 বছর ধরে বাংলাদেশে যে সমস্ত এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে, নিষ্ঠুরতম পন্থায় মানুষকে বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখা হয়েছে, তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে। এই অপরাধগুলোর সাথে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন। সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বিচারপতি ও সাবেক সচিব সহ 16 জনের তদন্ত রিপোর্ট 2 মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। যত সায়েন্টিফিক প্রসেস আছে সেগুলো ব্যবহার করছি, মামলাগুলোকে এমনভাবে নিয়ে আসছি যাতে করে কিছু মামলা অন্তত তাড়াতাড়ি শেষ করা যায়, সেগুলোর ব্যাপারেও আমরা সচেষ্ট আছি। বিশেষ করে 2-1 উপদেষ্টা যারা গুমের সাথে জড়িত ছিলেন, যারা গুমের মধ্যে 2-1 জনকে ছাড়ানোর ব্যাপারে ভূমিকা পালন করেছিলেন। জুলাই আগস্ট গণহত্যা মামলার তদন্ত শেষ হতে সময় লাগবে জানিয়ে তাজুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা থাকার পরও কাউকে পালাতে সাহায্য এবং আদালতকে সহযোগিতা না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। 9টি প্রকল্পে অনিয়মের জন্য শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের 9টি মেগা প্রকল্পে 80,000 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান করবে দুদক। আশ্রয়ণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বেজা এবং বেবজার বিভিন্ন প্রকল্প সহ 9টি প্রকল্পে অন্তত 80,000 কোটি টাকা লুটপাটের অভিযোগ তাদের বিরুদ্ধে। এসব অর্থ দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই বাছাই শেষে কমিশনের বৈঠকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদক বলছে, আপাতত এই 4 জনের বিষয়ে অনুসন্ধান শুরু হবে। সংশ্লিষ্ট এবং সহায়তাকারী আরও ব্যক্তিদের নাম আসতে পারে পরে। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা অন্যান্যর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 8টি বিভিন্ন প্রকল্পের আড়ালে 21,000 কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া আরও একটি মেগা প্রকল্পে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় 59,000 কোটি টাকা লুটপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা
তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডামি এবং নিশিরাতের নির্বাচনে বিএনপি বিশ্বাসী নয় বলেও তিনি জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জে ৩১ দফা সংক্রান্ত বিএনপি ঢাকা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সব কথা বলেন। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান, দলের মতামতের প্রতিফলন এই ৩১ দফা। দফাগুলো বাস্তবায়ন করতে হলে দলকে ক্ষমতায় যেতেই হবে। জনগণের ভোটের মধ্য দিয়ে প্রথমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তা না হলে এই আন্দোলন ব্যর্থ হবে বলেও তিনি জানান। তিনি আরো বলেন, বিএনপিকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকতে হবে। যদি কেউ ভাবেন খুব সহজে এবারে নির্বাচন হবে, সেটি ভুল। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবারে নির্বাচন কঠিন হবে বলেও জানিয়েছেন তারেক রহমান। শুরুতেই যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে, আমরা দেশ নিয়ে যেই চিন্তা ভাবনা করছি, দেশের মানুষকে নিয়ে যেই চিন্তা করছি, যেই কর্মসূচিগুলো দিয়েছি আমরা, আমরা আমিরামি নির্বাচনে তো বিশ্বাসী না, আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না, আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। আমরা দেশ নিয়ে যেই চিন্তা ভাবনা করছি, দেশের মানুষকে নিয়ে যেই চিন্তা করছি, যেই কর্মসূচিগুলো দিয়েছি আমরা ৩১ দফার ভিতরে, এগুলোকে সফল করতে হলে আমাদেরকে জনগণের সমর্থন প্রয়োজন। জনগণের আস্থার ভিতরে আমাদেরকে থাকতে হবে এবং সে কারণে আমাদের প্রত্যেককে আমাদের অবস্থান থেকে যেটি সঠিক সেই কাজটি করতে হবে, যেটি অনৈতিক, যেটি খারাপ কাজ, সেটিকে আমাদের ত্যাগ করতে হবে, সেটির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে, সেটির বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে। এদিকে বিএনপি নেতারা বলেছেন, কয়েকজন মিলে টেবিলে বসে সংস্কার করা যায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারি সংসদে পরিপূর্ণ সংস্কার করবেন। তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রবর্তক বেগম খালেদা জিয়া সরকার। রিপোর্ট করছেন সিকান্দার মান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারই কাজ করবে না। রিফর্ম করতে হবে রাজনীতিবিদদের, রিফর্ম হতে হবে সংসদে, রিফর্মের মালিকানা হচ্ছে জনগণের হাতে থাকতে হবে। আমরা কিছু লোক বসে এখানে কিছু রিফর্ম করে ফেলবো আর বাংলাদেশ 50 বছর এভাবে চলবে, এর থেকে ভুল ধারণা কিছু হতে পারে। রিফর্মের মালিকানা বাংলাদেশের মানুষের মালিকানা থাকতে হবে। রিফর্ম ইজ এ ডেমোক্রেটিক প্রসেস, গণতান্ত্রিক প্রক্রিয়া। ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর জানিয়ে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানান, সঠিক নির্বাচনের জন্যই প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই যে নির্বাচনী ব্যবস্থা, ভোট যাতে সঠিকভাবে হয়, সেই জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হবে, সেটিরও প্রবর্তক এই যে খসরু ভাই সহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে পার্লামেন্ট ছিল, দে ডিড ইট। কাজেই বাংলাদেশের যত কিছু ভালো অর্জন, যত সংস্কার, আমরাও মনে করি তারই ধারাবাহিকতায় 2017-তে ভিশন 2030 দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের কাছে উপস্থাপন করেছিল। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল বলেও দাবি করেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে হবে। সরকার চাইলে যে কোনো সময় নির্বাচন করতে প্রস্তুত কমিশন জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। বলেন, রাজনৈতিক দলগুলোই প্রধান স্টেক হোল্ডার, সবার সঙ্গে আলোচনা করবেন তারা। নির্বাচনে আওয়ামী লীগের আসা না আসা রাজনৈতিক ফয়সালার বিষয় বলেও সিইসি মন্তব্য করেন। মঙ্গলবার সাংবাদিকদের তিনি এসব কথা জানান। রাজনৈতিক দলগুলোর প্রতিনিয়ত প্রত্যেকটা দিন এমন কোনো দিন বাদ আছে তারা সবসময় বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, এটা তাদের মূল দাবি। তো এখন আমি যে স্থানীয় সরকার নির্বাচন করলে তো ওই কাজটা হচ্ছে না।
আর আমাদের প্রস্তুতিটা কিন্তু জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা আগাচ্ছি। স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়টি আমাদের আপাতত বিবেচনায় নেই, আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে কাজ করছি, সেই লক্ষ্যেই আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে। যেভাবে করলে একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, অ্যাকসেপ্টেবল ইলেকশন করা যায় আমরা সেইভাবে সব ব্যবস্থা নিব। এইটুকু এশিওর করতে পারি যে আমরা কাউকে জিতানোর জন্য বা কাউকে হারানোর জন্য আমরা সীমানা নির্ধারণ করবো না। আমরা যে ন্যায্যতার ভিত্তিতে যেখানে দেখি যে মোটিভেটেড ওয়েতে করা হয়েছে সেখানে আমরা হাত দেব এবং ন্যায্যতার ভিত্তিতে আমরা এটা ফিক্স করব। 2026 সালের 30 জুনের মধ্যেই হবে জাতীয় নির্বাচন, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন তিনি। ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা তারুণ্যের শক্তি এবং সম্ভাবনা নিয়ে কাজ করছেন। তার এই সফর বৈশ্বিক ফোরামে বড় পরিসরে কাজ করার সুযোগ তৈরি করবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় কমিশন করা হবে। শিক্ষা খাতে ঘুষ, বাণিজ্য, দুর্নীতি বন্ধে ধাপে ধাপে কাজ করবে সরকার। 2026 সালের জুনের মধ্যেই হবে জাতীয় নির্বাচন, বিষয়টি প্রধান উপদেষ্টার স্পষ্ট রোডম্যাপ বলে উল্লেখ করেন প্রেস সচিব। তিনি জানান, সংস্কারের বিষয়ে যাতে ঐকমত্য হলে নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে নির্বাচন কমিশন। এক প্রশ্নের উত্তরে বলেছেন, ওবায়দুল কাদের দেশ থেকে পালিয়ে যাওয়ার বিষয়টি সরকার খতিয়ে দেখছে। তিনি গেল 3 মাস দেশে ছিলেন কিনা তাও যাচাই করা হচ্ছে। গণ অভ্যুত্থানের রক্ত যার হাতেই আছে, তিনি যেই হোক বিচার অবশ্যই করা হবে বলেও জানানো হয়েছে। বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টের ব্যাপারে ঢাকা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে নরেন্দ্র মোদীর ফেসবুক স্ট্যাটাস নিয়ে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্যে বেঁচে থাকা মুক্তিযোদ্ধারা মর্মাহত হবেন। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বাংলাদেশের বিজয় দিবসকে নিরীহদের বলে দাবি করে নতুন সমালোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যক্তিগত ফেসবুক থেকে 16 ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে ভারতের সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। মোদীর এই স্ট্যাটাসে তীব্র নিন্দা আর প্রতিবাদের ঝড় উঠেছে দেশে। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এ বিষয়ে বাংলাদেশ নিজস্ব অবস্থান জানাবে। উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাই নেম আমাকে অভিনন্দন জানিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে। নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন বলেছেন, মোদীর স্ট্যাটাসে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কষ্ট পেয়েছেন। 52 বছর হয়ে গেছে এই 16 ডিসেম্বরের এবং এই 9 মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ। ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছেন, যারা বেঁচে আছেন আমি মনে করি তারাও আহত হবেন তথায়, কারণ আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি। সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, এতে কোনো সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সবসময় স্মরণ রাখি। সকালে বাংলাদেশ মেরিন একাডেমির 3য় ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে জনগণের ধৈর্য থাকবে না, এমন মন্তব্য করেছেন সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, সরকার বদল হওয়া মানেই দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়ে যাবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, দেশ মধ্যমায়ের ফাঁদে পড়েছে। মধ্যমায়ের ফাঁদে পড়ার সকল লক্ষণ এখন দেশে বিদ্যমান। বিগত সরকার প্রবৃদ্ধির তথ্য কারসাজির মাধ্যমে দেশের অর্থনীতির চিত্র ভুলভাবে উপস্থাপন করায় তাতে দরিদ্রতার হার এবং কর্মসংস্থানের তথ্যে ভারসাম্য ছিল না বলেও তিনি জানান। সাবেক রাষ্ট্রপতি সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর আমিনুল করিম রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচকরা শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়া এবং এই খাতে জিডিপির মাত্র 2% বাজেট বরাদ্দের সমালোচনা করেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। সংবিধানের ৫ম সংশোধনী আংশিক বাতিল, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ভোটাধিকার এবং গণতন্ত্র রক্ষায় ব্যবস্থাটি স্থায়ী করা পরামর্শ বিশ্লেষকদের। গুম খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা, গণহত্যার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ। ৮০,০০০ কোটি টাকা পাচার, হাসিনা রেহানার বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক।
ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তারেক রহমানের। নির্বাচিত সরকারি সংসদে পরিপূর্ণ সংস্কার করবে বলেছেন নেতারা। আগামী সংসদ নির্বাচন হবে ব্যালটে জানিয়েছেন সিইসি। নির্বাচনে স্পষ্ট রোডম্যাপ দিয়েছেন প্রধান উপদেষ্টা, বলেছেন প্রেস সচিব। দিন তারিখ ঠিক করবে ইসি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnewsে সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavishnewsের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।